হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সেঞ্জিনি। আমার গুজরাট ট্রাভেল সিরিজের এপিসোড 5 আজ তোমাদের সাথে শেয়ার করছি। সোমনাথ থেকে সকাল 8:30 নাগাদ বেরিয়ে আমরা প্রথমে বলদেবজির মন্দির আর গীতা মন্দির দর্শন করেছিলাম, যেটা আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি। এরপর আমরা চলে আসি দিউতে। দিউ সাইট সিইংয়ের ফার্স্ট স্পট ছিল আইএনএস খুকরি মিউজিয়াম। আইএনএস খুকরি ইন্ডিয়ান নেভির একটা টাইপ 14 ব্ল্যাকউড ক্লাস ফ্রিগেট। ফ্রিগেট হচ্ছে এসকর্ট অ্যান্টি সাবমারিন ওয়ারফেয়ার এবং টহল দায়িত্বের জন্য ডিজাইন করা একটি বহুমুখী দ্রুত এবং মাঝারি আকারের যুদ্ধজাহাজ। আইএনএস খুকরি 14th ফ্রিগেট স্কোয়াড্রনের একটা অংশ ছিল, যেটা আবার ওয়েস্টার্ন ফ্লিটের একটা টাস্ক ফোর্স। স্কোয়াড্রনে মোট 3টে ফ্রিগেট ছিল: আইএনএস খুকরি বা F149, আইএনএস কিরপান বা F144 এবং আইএনএস কুঠার বা F146। আইএনএস খুকরি কেন বিখ্যাত সেটা হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তোমাদেরকে এই ভিডিওতে চলো আমি এই যুদ্ধজাহাজটার গল্পটা বলি। 1971 সালের 3 ডিসেম্বর ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার পর রেডিও ডিটেকশনের জন্য ইন্ডিয়ান নেভি দিউ পোর্ট থেকে প্রায় 56 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি লুকিয়ে থাকা সাবমেরিনের কথা জানতে পারে। 14th ফ্রিগেট স্কোয়াড্রনকে সাবমেরিনটি ধ্বংস করার জন্য তৈরি করা হচ্ছিল। ফ্রিগেট স্কোয়াড্রন সাধারণত 5টি জাহাজ খুকরি, কিরপান, কালভেটি, কৃষ্ণা এবং কুঠার নিয়ে গঠিত হতো। কিন্তু ঘটনার সময় বম্বেতে কুঠারের বয়লার রুম মেরামতের কাজ চলছিল। দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে ইন্ডিয়ান নেভিকে একটা মডার্ন সাবমেরিনের আগেনস্টে দুটো অবসোলিট ব্ল্যাকউড ক্লাস ফ্রিগেটসকে ডিপ্লয় করতে হয়। পাকিস্তান নেভি শিপ হ্যাঙ্গর খুকরি এবং এর সহযোগী জাহাজ আইএনএস কিরপানকে লক্ষ্য করে টর্পিডো নিক্ষেপ করে। প্রথম টর্পিডোটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয়টি খুকরিকে আঘাত করে, যার ফলে তেল ট্যাঙ্কের নিচে বিস্ফোরণ ঘটে এবং কয়েক মিনিটের মধ্যেই জাহাজটি ডুবে যায়। আইএনএস খুকরির ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লা আহত হওয়া সত্ত্বেও তার সৈন্যদের পালাতে সাহায্য করেছিলেন, একজন নাবিককে নিজের জীবন রক্ষাকারী সরঞ্জাম দিয়েছিলেন এবং সেতু থেকে সরে যাওয়ার নির্দেশ করেছিলেন। তাকে শেষবার ডুবন্ত জাহাজেই দেখা গিয়েছিল। দিউতে লোকেটেড আইএনএস খুকরি মিউজিয়াম 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ইন্ডিয়ান নেভির নাবিকদের সাহস ও সম্মানের এক চিরন্তন প্রমাণ। আইএনএস খুকরি মিউজিয়াম দেখা হয়ে গেলে আমরা চলে আসি দিউ ফোর্ট দেখতে। 1535 সালে পর্তুগিজরা দিউ ফোর্ট নির্মাণের আগে এই স্থানের প্রাচীন ইতিহাস বেশ কয়েকটি রাজা এবং রাজবংশের সাথে যুক্ত ছিল। নবম শতাব্দীতে চাভদা রাজপুতরা এবং পরে ভাগেলা রাজবংশ দিউ দখল করে নিয়েছিল। পরে দিউ গুজরাট সালতানাতের নিয়ন্ত্রণে আসে। মুঘল সম্রাট হুমায়ুন যখন গুজরাট আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন গুজরাটের সুলতান বাহাদুর শাহ পর্তুগিজদের সাহায্য চেয়েছিলেন। এইভাবেই পর্তুগিজরা তাদের বাণিজ্য রক্ষার জন্য দিউতে একটি ফোর্ট নির্মাণের সুযোগ পেয়েছিলেন। তোমরা দিউ ফোর্ট অবশ্যই পায়ে হেঁটে এক্সপ্লোর করতে পারো, বাট এখানে কিন্তু গাড়ির ব্যবস্থা আছে, যা তোমাদেরকে এন্ট্রি পয়েন্ট থেকে পিক আপ এবং সেম জায়গায় আবার ড্রপ করে দেবে। দিউ ফোর্ট 3 দিক থেকে অ্যারেবিয়ান সি দিয়ে ঘেরা। উঁচু প্রাচীরের ধারে দাঁড়ালে নিচে আছড়ে পড়া ঢেউ, দূরে অসীম নীল জলরাশি এবং আকাশের সঙ্গে মিশে যাওয়া দিগন্ত সব মিলিয়ে এক অপার্থিব দৃশ্য তৈরি করে। ফোর্টের দেয়াল অত্যন্ত পুরু ও মজবুত, যাতে শত্রুপক্ষের গোলাবর্ষণেও সহজে ক্ষতি না হয়। চারদিকে ব্যাস্টিয়ন রয়েছে, যেখান থেকে সৈন্যরা সমুদ্রপথে নজর রাখত। দিউ ফোর্টের গঠন ইউরোপিয়ান যে সমস্ত স্ট্রাকচার্স আছে সেটার আদলে তৈরি। খিলানযুক্ত প্রবেশপথ, প্রশস্ত প্রাচীর পথ এবং প্রতিরক্ষামূলক নকশা তারই প্রমাণ। দিউ ফোর্টে একটা লাইট হাউসও আছে, সেখান থেকে পুরো দিউ শহর, সমুদ্র এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে দেখা যায়। দিউ ফোর্টের ভেতরে তোমরা দেখতে পেয়ে যাবে পুরনো গুদামঘর, সৈন্যদের ব্যারাক, জলাধার, ভূগর্ভস্থ কক্ষ ও কারাগার, খিলানওয়ালা করিডোর। দিউ ফোর্টে এখনও বিভিন্ন স্থানে বড় বড় লোহার কামান দেখা যায়। এগুলো একসময় সমুদ্রপথে আসা শত্রু জাহাজ লক্ষ্য করে ব্যবহার করা হতো। এখন সেগুলো নিঃশব্দ ইতিহাসের সাক্ষী হয়েই দাঁড়িয়ে আছে। দিউ ফোর্ট প্রত্যেক দিন সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এই পুরো ফোর্টটা ঘুরে দেখতে তোমাদের অ্যাটলিস্ট 2 ঘন্টার সময় লেগে যাবে। দিউ ফোর্টের একদম অপোজিটে তোমরা পানিকোটা ফোর্টও দেখতে পাবে, যেটা একসময় দিউয়ের জেল হিসেবে ব্যবহৃত হতো। দিউ ফোর্ট থেকে আমরা চলে আসি দেখতে গঙ্গেশ্বর মহাদেব মন্দির।
গঙ্গেশ্বর মহাদেব হল দিউ থেকে 3 কিলোমিটার দূরে ফুদাম গ্রামে অবস্থিত ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি প্রাচীন 5000 বছরের পুরনো সমুদ্র গুহা মন্দির। সমুদ্র তীরে পাথরের মাঝখানে অবস্থিত 5টি প্রাকৃতিক লিঙ্গ এখানে রয়েছে, যেগুলোর ওপরে অ্যারেবিয়ান সিয়ের ঢেউ প্রতিনিয়তই আছড়ে পড়ে। বলা হয় পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় এই লিঙ্গগুলি স্থাপন করেছিলেন। 5টি লিঙ্গ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব স্থাপন করেছিলেন এবং ভীমের প্রতিষ্ঠা করা শিবলিঙ্গটি সবথেকে বড়। গঙ্গেশ্বরের মানে হলো গঙ্গার প্রভু। এই নামটি ভগবান শিবের সাথে সম্পর্কিত, যিনি পৃথিবীতে অবতরণের সময় গঙ্গা নদীকে তার জটা দিয়ে ধরে রেখেছিলেন। মন্দিরটা প্রত্যেক দিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। গঙ্গেশ্বর মহাদেব থেকে আমরা চলে আসি দিউর নাগোয়া বিচে, যেটা সকাল 7:30 থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায়শই রাত 8টা পর্যন্ত খোলা থাকে। নাগোয়া বিচ একটা হর্স শু শেপড বিচ, যেখানে তোমরা বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্রাই করতে পারো। নাগোয়া বিচে লোকেটেড একটা রেস্টুরেন্টেই আমরা সেদিন লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এনিওয়ে, দিউ ঘুরে দেখা হয়ে গেলে আমরা রওনা দিলাম সাসানগিরের উদ্দেশ্যে। দিউ থেকে গির পৌঁছতে আমাদের প্রায় 2 ঘন্টা মতো লেগে গিয়েছিল। গিরে আমরা স্টে করেছিলাম গির ওয়ানভাসো রিসর্টে, যেটা গির ন্যাশনাল পার্ক থেকে আধা ঘন্টার দূরত্বে। অসম্ভব সুন্দর এই প্রপার্টিটা হিরণ নদীর তীরে অবস্থিত। গিরে তোমরা কিন্তু গির ওয়ানভাসোর মতো অনেক লাক্সারিয়াস রিসর্টস পেয়ে যাবে, এখানে অন্যান্য হোটেলসের সংখ্যা কম। পৌঁছে গেছি আমরা দিউ ঘুরে সাসানগিরে। গিরে আমরা স্টে করছি গির ওয়ানভাসা রিসর্টে, অ্যান্ড তোমাদেরকে এবারে রুম ট্যুরটা দেবো। খুব সুন্দর এই প্রপার্টিটা। হচ্ছে আমাদের কটেজ স্টাইল রুম। এখানে বাইরেই 2টো চেয়ার রাখা আছে। তারপরে এটা হচ্ছে আমাদের রুম। বেডসাইড টেবিল, সিটিং এরিয়া, এখানে মিরর আছে, দেন এখানে আছে হচ্ছে একটা আলমারি, আর ওয়াশরুমটা দেখো কি বিশাল বড় ওয়াশরুম। এটা শাওয়ার এরিয়া। আমার গুজরাট ট্রাভেল সিরিজের আরও পার্টস নিয়ে জলদি চলে আসবো। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।